নমস্কার। আজও চলে এসেছি আবার আড্ডা দিতে এসটিএম এর স্টুডিওতে। তাই দেখতেই পাচ্ছ তোমাদের ভালোবাসার মানুষ, সবাই জানো ওনার সঙ্গে আজ পরিচয় হবে। ওনাকে নিয়েই আজকে আমাদের পুরো গল্প এবং আড্ডা দিতে চলেছি। তোমার নামটা দর্শকদের কাছে। নমস্কার, আমি অভিজিৎ। অভিজিৎ দা, চলে এসেছি আজকে তোমার সাথে আড্ডা দেওয়ার জন্য। নিশ্চয়ই তুমি অনেক জানো যে এর আগেও তুমি অনেক মুভি করেছো, বা শুনছি তোমার আবারও একটা মুভি আসতে চলেছে। তাই দর্শকদের কাছে বলো মুভির নামটা কি বা কবে আসবে। হ্যাঁ, আমার একটা ছবি আসছে। আগে অনেকগুলো ছবি করেছি। আপকামিং অনেকগুলো ছবি আসছে, যার মধ্যে স্পেশালি আমি বলি, যার নাম হচ্ছে, ছবিটার নাম হচ্ছে জাল্লাদ। ওটা আসছে 2024-এই আমরা প্ল্যানিং করেছি রিলিজ হবে ওটা। এছাড়াও আমি আগে অনেক ছবি করেছি, তার মধ্যে রয়েছে তোমার সূর্যতা বস, লাভ ভাইরাস, আতঙ্ক, দ্য মিস্ট্রি অফ মার্ডার, রেস, ভগৎ সিং রিসেন্ট রিলিজ হলো। ভালো ফিডব্যাক হ্যাঁ, পেয়েছি। দর্শক প্রায় অনেক 50 ডেজ চলেছে ছবিটা, সবাই জানে এটা, তোমরাও জানো। তো আশা করি মানে ছবিতে রেসপন্স পাচ্ছি ভালো, এরপরে দেখা যাক। দেখতেই পারলে যে তোমরা অনেক মুভি রিলিজ হয়ে গেছে। এবার চলো, উনি অনেক মুভি করেছে, কিন্তু এবার ওনাকে জানা যাক ওনার অভিজ্ঞতা কেমন। মুভি করছো বা অনেক শুটিং হয়েও গেছে, তো শোনা যাক তোমার এই শুটিং এর অভিজ্ঞতা। শুটিং এর অভিজ্ঞতা দেখো, শুটিং করতে গেলে অনেক রকম প্রবলেম ফেস করতে হয়, এবং সেগুলো আমরা মেকওভার করে সেগুলো এগিয়ে যাই এবং ভালো মতো করার চেষ্টা করি। সেখানে হাসিও হয়, মজাও হয়, এবং সবকিছু নিয়ে একটা শুটিং হয়। তৈরি একটা ফিল্ম তৈরি করতে গেলে অনেক কিছু লাগে এবং অনেকজনের সাপোর্ট লাগে, সেগুলো নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আপকামিং তো অনেকগুলো ছবি আসছে, তো দেখা যাক। লেটস হোপ ফর দ্য বেস্ট, কি করা যায়। এখন চলছে, ভালো মতোই কাজ চলছে সবার আশীর্বাদে। দাদা, অভিনয় জগতে কিভাবে আসা হলো? হ্যাঁ, অভিনয় জগতে আসাটা এটা একটা বড় জার্নি। মানে এটা বলতে গেলে অনেকটাই সময় লাগবে, তো আমি বলছি, শর্ট করে বলছি। তো অভিনয় জগতে ফার্স্ট টাইম আমি প্রথমে তো আমি কোনোদিনও ভাবিনি যে আমি অভিনয় জগতে আসবো। মানে আমার প্রথম মোটো ছিল, আমি অ্যাকচুয়ালি প্রথমে ক্রিকেটার ছিলাম। মানে আচ্ছা। এটা অনেকেই জানে না। তো আমি ফার্স্ট ডিভিশন খেলেছি 2 বছর। তো তার আগে আমি আমি আঁকাও জানি ভালো, মোটামুটি আঁকা করি, এখনো করি, আঁকাটা চালিয়ে যাচ্ছি। এটা আমার অফ টাইমে অ্যাকচুয়ালি আমি করি। তো অভিনয় জগতে আমার প্রথম প্রথম আসার ইচ্ছা ছিল না। আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে বড় কিছু হব। ভাবতাম যে মিঠুন চক্রবর্তী হব, কেন মিঠুন দাকে আমরা সবাই আমাদের আইডল মনে করি। মানে উনি একজন লেজেন্ড, ওনাকে দেখে মানে ছোটবেলাটা আমরা বড় হয়েছি। তো সেক্ষেত্রে মিঠুনদার উপরে একটা আলাদা আসক্ত ছিলাম আমি, মানে ছোটবেলা থেকে, যে মিঠুন চক্রবর্তীর মতো কাজ করতে পারলে লোকে দেখবে, ভালো লাগবে। কিন্তু মানে আমার ফ্যামিলিগত দিক থেকে আমাদের কেউ সাপোর্ট করেনি, মানে আমার, কারণ তারা ভাবতো যে অভিনয় জগতে আসা মানে একটা হয়তো খারাপ কিছু, মানে সবাই মেনে নেবে না ব্যাপারটা। মানে ছেলে হয়েও যে তখনকার দিনে মানে এখনকার দিনে যে মেনে নেবে না, এরকম একটা ব্যাপার আছে আমাদের ফ্যামিলিতে। তো সেক্ষেত্রে বাবা রাজি ছিল না মোটামুটি, মা একটুখানি সাপোর্ট করতো। কিন্তু ছোটবেলায় ভালো ক্রিকেট খেলতাম, তো ক্রিকেট খেলা থেকে বাবা একদিন ক্রিকেটে ভর্তি করলো। করে 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 ক্রিকেট খেলে ফার্স্ট ডিভিশন খেললাম। খেলার পর চাকরির জন্য চেষ্টা করলাম, তো চাকরিটা হলো না। তো সেই দুঃখে বা আগে খেলাটাই ছেড়ে দিলাম। তো ছেড়ে দিত, খেলার মাঝে আমি একটা কাজ করতাম, সেটা হচ্ছে আমি মডেলিং করতাম। তো আমি সোদপুরে যেতাম মডেলিং শিখতে, প্রথম অবস্থায়। তারপর মডেলিং শিখে ওখান থেকে আস্তে আস্তে, বাড়িতে কেউ জানতো না আমি মডেলিং করতাম বা কিছু করতাম, বলতাম একটা কাজে যাচ্ছি। তো বেরিয়ে মডেলিং শিখতাম, শিখে ওখান থেকে বিভিন্ন জায়গায় ক্যাট ওয়াকিং করলাম, র্যাম্প শো করলাম, বিভিন্ন জায়গায় গেলাম। সেগুলোও কেউ জানতো না, মানে পুরো একদম গোপনে করতাম। তারপর একদিন ওখান থেকে একটা অফার এলো, পুলিশ ফাইল ক্রাইম টাইম তখন হতো। তো যাই একবার দেখি করে কিরকম। তো ওখানে কাজ করতাম। কাজ করার পর, প্রথম কাজ করার পর যখন টিভিতে দেখালো, হঠাৎ একদিন আমাদের একজন মানে আত্মীয়, মানে প্রতিবেশী, সে বলছে যে এই তোকে তো দেখলাম আজকে টিভিতে। আমার মাকে বলছে, আমার মা বলছে কি বলছো তুমি, আমার ছেলে আবার এইসব করে নাকি কখনো? তো এগুলো কি, মানে তুমি সত্যি দেখেছো নাকি অন্য কাউকে দেখেছো? বলছে না রে, আমি তোর ছেলেকেই দেখলাম। তখন মাও দেখলো, দেখার পর মা তো রাগ করলো, আমাকে বলিস নি। আর পুলিশ ফাইল ক্রাইম এমন একটা কাজ হয় যেগুলো সবাইকে বলা যায় না। তো সেই সূত্রে আমি বলিনি। আর বললে যদি আমার কাজটা বন্ধ হয়ে যায়, কাজটা না হয়, করতে দেয়, তো সেক্ষেত্রে বলিনি। তারপর দেখলাম যে না, বাড়িতে মা অন্তত অ্যাপ্রিসিয়েট করলো ব্যাপারটা। বাবা একটু রাগারাগি করছে, কিন্তু যখন 3-4টে দেখে নিল টিভিতে, তখন না বললো, অ্যাপ্রিসিয়েট করলো, না তুই কর। করার পরে এবার ওটা করতে করতে আমি ভিডিও অ্যালবাম করতাম তার পারিপার্শ্বিক পাশাপাশি। ভিডিও অ্যালবাম করতাম, তখন আমি ডান্স জানতাম না তখন সেই সময়টা।
তো বললো না অভিজিৎ, তুমি ডান্সটা শেখো, নাহলে কিন্তু সেই এক্সপ্রেশনটা আসছে না ফুটিয়ে তোলার জন্য। তো সেক্ষেত্রে ভাবলাম তাহলে একটা ডান্স একটা জায়গায় কোনো জায়গায় শেখা উচিত। যে কোনো জিনিস করতে গেলে আগে প্রথম সেই জিনিসটাকে শিখতে হয় ভালো করে। অনেকে এরকম এখনকার দিনে আমি এটা একটা মেসেজ দিচ্ছি, এখনকার দিনে কোনো কিছু তোমরা না শিখে কিছু করবে না। কারণ যে কোনো জিনিস প্রপারলি ওয়েতে এটা শেখা উচিত। শিখে তোমরা আসো, দেখবে অনেক ভালো ভালো কাজ পাবে। তো তারপর শিখলাম, ওখানে একটা জায়গায় গেলাম। তো শিখতে শিখতে ওখানে ওখানে ঠিক মতো ডান্সটা শিখতে পারলাম না। মানে যে টিচার, উনি ওনার নাম নিচ্ছি না, উনি বলছে যে স্টেপ দেখিয়ে দিচ্ছে, বলছে ডান্স করো। তো সেটা তো আমার পক্ষে সম্ভব নয়, তখন আমার মানে অনেকটাই বড় তখন আমি প্রায়। তো সেক্ষেত্রে আমি 6 মাস শেখার পর আমি দেখলাম না এখানে হচ্ছে না। তো আমি প্রায় 3 মাস অফ হয়ে গেল। অফ হওয়ার পর আমি বললাম না একটা তো কিছু করতে হবে। তো হঠাৎ আমি একদিন পেপারে দেখলাম গণেশ আচার্য ডান্স একাডেমি। তো সেখানে আমি অ্যাডমিশন নিই এবং সেখান থেকে আমার যে জার্নি শুরু হলো। প্রায় 12 মাসের আমি কোর্স কমপ্লিট করলাম। করার পর তারপর আমি নিজে একটা ডান্সের স্কুল করলাম এবং সেখান থেকে আমি দাঁড়ালাম। দাঁড়ানোর পর স্কুলও তো এগোলো ঠিক মতো এবং তার পারিপার্শ্বিক আমি অ্যালবামও করতে থাকলাম। করতে করতে হঠাৎ আমার ডাক এলো। আহ, তোমাদের তখন ইটিভি ছিল, ইটিভি বাংলা। তখন সেখানে আমি সোনার হরিণের চান্স পেলাম সিরিয়ালে, মেগা সিরিয়ালে। ওখানে প্রায় 2 মাস মতো কাজ করলাম। কাজ করার পর ওখান থেকে আবার আমি ডাক পেলাম আকাশের শিলা সাহিত্য, টাটকা গল্পে 8 মাস, বিভিন্ন তখন হতো সন্তোষপুরে। তো সেগুলো করলাম। করার পর ওখান থেকে আবার ডাক পেলাম জি বাংলায় লাবণের সংসার সিরিয়ালে। ওখানেও প্রায় কাজ করলাম 1 মাস মতো। করার পর মানে সুদেষ্ণা রায় আর রানাদা, ওই অভিজিৎ দা। তো করার পর এইভাবে আমার জার্নি হতে থাকলো। তারপরে করতে করতে স্টার জলসায় মা করলাম। আচ্ছা। মা করার পর তারপর একজন ডিরেক্টর আমার বাড়িতে এলো, বললো অভিজিৎ তোমাকে নিয়ে আমি একটা ছবি করতে চাই। সেখান থেকে এই ছবিতে এলাম মানে 2012 তখন। 2014-তে আমার প্রথম ছবি রিলিজ হয়, মানে ফার্স্ট ফিল্মের ছবি। এখন যেমন ডিজিটাল হচ্ছে, তখন ফিল্ম ছিল। আচ্ছা। মানে আমাদের 35 ফিল্ম ছিল। সেই ফিল্মে আমাদের ছবিটা হলো, ছবিটার নাম ছিল হেঁটেছি স্বপ্নের হাত ধরে। সেইখান থেকেই আমার জার্নিটা শুরু হলো এবং পর প্রায় কিন্তু হেঁটেছি স্বপ্নের হাত ধরে রিলিজ হয়ে যাওয়ার পর আমি প্রায় 2 বছর বসেছিলাম মানে কাজের জন্য। তারপর আমি মানে অ্যাকচুয়ালি ওই হেঁটেছি স্বপ্নের হাত ধরেটা রিলিজ হয়ে যাওয়ার পর 2 বছর বসলাম। তারপর আমার ছবি এলো সূর্যদাস, ওটা বেশ ভালোই চললো, মানে খুব হিটই হলো ওটা। ওটার মধ্যে তারপর চলছে এখন লাভ ভাইরাস, আতঙ্ক, দ্য মিস্ট্রি অফ মার্ডার, রেস চলছে এখন এই পর্যন্ত। ভগৎ সিং রিলিজ হলো। দর্শক বন্ধুরা, দাদার জার্নিটা তো আমাদের শোনা হয়েই গেল। চলো এবার দাদার ছোটবেলার খুনসুটি আমরা একটু জেনে নিই। ছোটবেলাটা তো সবারই একটা মজার ব্যাপার থাকে, মানে কেউ মিস করতে চায় না। আমরা এখন বড় হয়ে গেছি, আমরা এখন চাই যে ছোটবেলাটা যাতে আমরা না ভুলে যাই। মানে আমাদের এখন ছোটবেলা যদি আবার ফিরে আসে, তাহলে আমরা সব থেকে বরং বেশি খুশি হব, তাই না? কারণ আমরা যখন ছোট ছিলাম তখন আমরা ভাবতাম যে আমরা কবে বড় হব, হ্যাঁ। কবে আমরা বড় হব, কবে আমরা এই করবো। বাবা ও বাইক চালাচ্ছে, ও গাড়ি চালাচ্ছে, আমরা কবে চালাবো। কিন্তু এখন আমরা ভাবি যে এখন কবে আবার যদি ছোটবেলাটায় ফিরে যাওয়া যেত, আগের সেই ছোটবেলাটায় কত রকম আমরা মজা করতাম, খেলতাম। তো সেইটা মিস করি এখন। আর ছোটবেলায় আমার খুনসুটি জানতে চাইছো, আমার অনেক রকম ব্যাপার আছে। তাহলে কোনটা দাদা বলি? একটা কথা বলি, মানে ওই সময়টা কে বেশি আদর করতো, মা না বাবা? না না, ওই সময়টা আদর বলতে দেখো, আদর তো সবসময় আমি অ্যাকচুয়ালি আমার বাবাকে বেশি ভালোবাসি। আচ্ছা। হ্যাঁ, তো মায়ের থেকে কিন্তু মাকেও ভালোবাসি না তা না, মাকেও ভালোবাসি। তো যদি কম্পেয়ার করো তাহলে বাবা, সে তুলনায় বাবাকে বেশি ভালোবাসি। তো মা ছোট ছোট ব্যাপার নিয়ে মারধর দিত, বাবাও মারতো। তো আমার মজার একটা ব্যাপার ছিল যে আমি বললাম না আমি তোমাকে যে মিঠুন চক্রবর্তীর আমি খুব বড় ফ্যান ছিলাম। মানে তো মিঠুন চক্রবর্তী নিয়ে একবার হয়েছিল। মিঠুন চক্রবর্তীর আমি সিনেমা দেখতে গেছিলাম। তখন তো আমরা সিনেমা দেখতে যেতাম বাবা মার সাথে। তো একা তো আর তখন যাওয়া যায় না। তো ছোট ছিলাম, তো দেখতে গিয়ে একটা সিনেমা দেখতে গিয়ে আমি তখন মিঠুন দার তো এমনি মানে ফ্যান হয়ে গেছিলাম। তো সেখানে আমি সেলুনে গিয়ে আমি একা একা চুল কেটে এসেছি। সেই পেছনেই বড় বড় চুল, সামনে কাটা কাটা ছোট ছোট মিঠুনের মতো। তো যেই চুলটা সেলুনে কাটতে গেছি, সেলুনের লোক ওই সেলুনেই আমি চুল কাটতাম। তো সেলুনের লোক বলছে, কাকা বলছে যে তুই এভাবে কাটছিস। তো আমার ডাক নাম ছিল পাপু। তো তুই কিন্তু তোর বাবা কিন্তু মারবে, হ্যাঁ তুই কিন্তু এরকম করিস না। না না তুমি কেটে দাও না, ও দেখা যাবে, বাবাকে কুটিয়ে নেবো। তো কেটে যখন বাড়িতে ফিরেছি,
তো তখন বাবা আসে কি মার, হ্যাঁ তুই স্কুলে যাবি এইভাবে, হ্যাঁ এত বড় বড় চুল পেছনে, এটা তোর শিক্ষা পেয়েছিস। তো সেই আবার সাইকেলের মধ্যে বসিয়ে সেই মারতে মারতে চুল কাটাতে আবার নিয়ে গেল, চুল কাটিয়ে ছোট ছোট করে রাখলো। এরকম অনেক ব্যাপার আছে। তারপর আমরা যেখানে থাকতাম মানে ওখানে তখনকার দিনে, তখন মানে অনেকদিন আগেকার কথা বলছি, তখন আমি ছোট, তো এর বাড়ির কাঁঠাল চুরি করতাম, এর বাড়ির লাউ চুরি করতাম, করে সে পিকনিক হচ্ছে, ফিস্ট হচ্ছে আমাদের, এগুলো অনেক রকম মজার ব্যাপার আছে মানে যেগুলো এখন সেগুলো পাওয়া যায় না। এখন তো মানুষ মোবাইল আসক্ত হয়ে গেছে, হ্যাঁ মানে মোবাইল নিয়েই তারা ব্যস্ত, ছেলেমেয়েরা খেলাধুলা তখন করে না। আমরা তো বৃষ্টিতে ভিজে ভিজে ফুটবল খেলতাম, অনেক রকম খেলা খেলতাম আমাদের সময়, তখন দাড়িবান্ধা খেলা ছিল, খেলতাম আমরা, লকের কি মানে সব রকম খেলা। এখনকার ছেলেমেয়েরা খেলাধুলাই যায় না, মাঠ নেই এখন। হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি মাঠ নেই। হ্যাঁ, তো এইগুলো তখনকার দিনে আমরা মজা করেছি, যেখানে এখন তারা মিস করে, এখনকার ছেলেমেয়েরা, ছোট ছোট বাচ্চারা। এটাই খারাপ লাগে যে আবার যদি আগের মতো মাঠ থাকতো বা ইয়ে থাকতো তাহলে তাহলে খুব ছেলেমেয়েরা মজা হতো। এই আবার হ্যাঁ, বর্ষাকাল পড়ছে, হ্যাঁ, খেলাধুলা হ্যাঁ, হবে। আমরা বৃষ্টিতে ভিজেও খেলা, ইভেন বৃষ্টিতে ভিজে আমরা প্রতিদিন যখন বৃষ্টির নাম শুনেছি মেঘ ডাকছে, তো বৃষ্টিতে ভিজে আমরা খেলেছি, খুব মজা করেছি আমরা, আমাদের লাইফটা আমরা এনজয় করেছি সত্যি কথা বলতে। তো শুনে নিলে যে ছোটবেলাটা কেমন কাটলো দাদার। তাহলে দাদা ভাই শোনা হলো ছোটবেলার হিংসুটি খুনসুটি সবই। তাহলে তোমার কাছে যখন ফার্স্ট মুভির যে প্রস্তাবটা এসেছিল যে তুমি একটা ছবি করতে চলেছো, তখন তোমার ফিলিংসটা কেমন ছিল? দেখো, আমি তো আগে সিরিয়াল করতাম, এটা আমি আগেও বলেছি। তো ফিল্মের ব্যাপারটা আলাদা, ফিল্মটা হচ্ছে একটা ক্যানভাস, বড় বড় পর্দা, বড় পর্দায় কাজ করতে সবাই মানে মুখিয়ে থাকে, কখন আমি বড় পর্দায় কাজ করব, কখন আমার ছবিটা অত বড় একটা ফ্রেমে দেখানো হবে, কত অডিয়েন্স দেখবে। তো সেটা সবারই ইচ্ছা থাকে, এটা ছোটবেলা থেকে আমারও ইচ্ছা ছিল। তো ওই মুভিটার সুযোগ যখন আমার কাছে ডিরেক্টর নিয়ে আসে, তখন আমার খুব ভালো লেগেছিল, কিন্তু সবকিছু তো ইজিলি পাওয়া যায় না, তার জন্য অনেক পরিশ্রম করতে হয়, অনেক খাটতে হয়, বা অনেক ব্যাপার আছে। তো সেইগুলো ফেস করতে হয়েছে আমাকে, এবং ডিরেক্টরের মতো কাজ করেছি, আমি আমার মতো 100% দেওয়ার চেষ্টা করেছি। হয়তো আমার ফার্স্ট মুভিটা সেভাবে অডিয়েন্স নেয়নি, কিন্তু আমার সেকেন্ড মুভি থেকে মানে আমার সূর্যদা বোস থেকে আমার ছবিগুলো মোটামুটি হিট হতে শুরু করেছে। ফার্স্ট মুভিটা আমি জানি না কেন, কিন্তু ফার্স্ট মুভিটা আমরা আমাদের 100% দিই। আমরা সবাই সব ছবিতেই 100% দিই, এবার কোনোটা লেগে যায় কোনোটা লাগে না, সেটা একদম মানে জনতা জনার্দনের ব্যাপার, মানে অডিয়েন্সের ব্যাপার, অডিয়েন্স কোনটা নেবে কোনটা নেবে না তাদের উপর ডিপেন্ড করে। আমরা আমাদের 100% সব ছবিতে দিই। শোনো, দাদাভাইয়ের তো প্রথম মুভির কথা আমরা শুনেই ফেললাম। এবার দাদাভাই তো অনেকগুলো মুভি করেছে, এবার ওই মুভি থেকে দাদাভাই কাকে পছন্দ করবে হিরোইন হিসেবে? এটা বলা খুবই কঠিন, হিরোইন হিসেবে কাকে পছন্দ করব। মানে প্রত্যেকেই ভালো, তাদের জায়গায় ভালো, তারা ভালো করে কাজ করেছে, তারা নিজেদের মতো কাজটা করেছে, মানে যতটা তারাও তাদের 100% দিয়েই কাজ করেছে। আমি যেমন দিয়েছি 100%, তারাও চাইবে না তাদের ছবিটা ফার্স্ট লোকে দেখে খারাপ বলুক বা বলুক, কেন তারাও চেয়েছে আমরা ভালো করে কাজ করা। এটা বলা খুব কঠিন। প্রত্যেকেই, যেমন প্রিয়াঙ্কা হালদার আমার ফার্স্ট সিনেমার নায়িকা, মানে হেঁটেছি স্বপ্নের হাত ধরে, ও এখন তো দেখছি সিরিয়াল করছে, খুব ভালো লাগে ওকে দেখে, মানে টিভিতে দেখি আমি। রিসেন্ট আমার একটা সিরিয়াল আসছে আপকামিং, তো প্রিয়াঙ্কার সাথেও কাজ করে ভালো লেগেছে, আমার প্রথম ফার্স্ট সিনেমা করেছিল। তারপরে করলো মৌ বলে একটি মেয়ে, ও সূর্যদা বস করলো, আমার সাথে লাভ ভাইরাস করলো, ও ভালো কাজ করেছে নো ডাউট। তারপর মঞ্জুশ্রী ছিল আমার নায়িকা আতঙ্কে, তারপরে লাস্ট করলো ময়ূরী। ময়ূরী আমার সাথে অনেকগুলো ফিল্ম করলো, ময়ূরী আমার সাথে প্রায় ফার্স্ট করলো আমার রেস দ্য পাওয়ার অফ এনিমিস, তারপর করলো ভগৎ সিং দ্য রিয়েল হিরো, দুটো রিলিজ হয়ে গেছে। এছাড়াও আরো 3টে সিনেমাতে রয়েছে অ্যাজ এ হিরোইন, তার মধ্যে রয়েছে মানে ডিটেকটিভ ভারত আসছে, তার মধ্যেও হিরোইন আছে, আমার ওয়াইফের ক্যারেক্টার করছে। আর রয়েছে তোমার এই জল্লাদ আছে, জল্লাদের একজন রিপোর্টারের ক্যারেক্টার করছে। আর তারপরে রয়েছে তোমার সিংহ দ্য ফাইটার, ওটা পুরো মাস ফিল্ম, অ্যাকশন ফিল্ম, ওখানে আমি পুলিশ ইন্সপেক্টরের চরিত্র অভিনয় করছি। ওখানে আমার ওয়াইফের ক্যারেক্টার করছে, অনেকগুলোই করছে মোটামুটি এখন। এবং দেখা যাক, মানে জল্লাদে তো আমাদের 3টে নায়িকা, আমাদের একটা নায়িকা ফাইনাল হয়ে রয়েছে, আর দুটো নায়িকা কে আসবে এখন দেখা যাক, আর আপনাদের নিয়ে আমরা কাজ করবো। প্রডিউসার সেটা এখনো ঠিক করেনি, দেখা যাক। দাদাভাইয়ের মুখে তো অনেক গল্প শুনে ফেললাম। চলো এবার দাদাভাইয়ের কিছু পছন্দের জিনিস আমরা জেনে নিই। দাদাভাই অনেক মুভি করেছো, আমরা মুভি করার সময় মুভি দেখেও থাকি, তোমার প্রিয় নায়ক বা নায়িকাদের নামগুলো একটু বললে ভালো হয়, দর্শক বন্ধুদেরও জানতে সুবিধা হবে। কারণ দাদার ছোট থেকেই পছন্দ ছিল মিঠুন, এবার এখনকার নায়ক নায়িকা কাকে পছন্দ দাদাভাই?
এখনকার নায়ক নায়িকাদের বলতে মধ্যে আমি সবার আগে তো এগিয়ে রাখবো জিদ্দাকে। আচ্ছা, জিদ্দাকে দেখেও আমরা বড় হয়েছি প্রায়, একদম। তখন আমরা ছোটই ছিলাম। তো জিদ্দাকে আমার খুব ভালো লাগে, জিদ্দার অভিনয়। জিদ্দাকে প্রায় আমি নিজের আইডেলই মনে করি। তো মানে বাংলা ইন্ডাস্ট্রি বলতে গেলে। আচ্ছা, তারপরে আমি দেবকে রাখবো। মানে এই দুজনই এখন মোটামুটি আমার ফার্স্ট চয়েস মানে আর্টিস্ট হিসেবে। আর বোম্বাদা তো আছে, বোম্বাদা তো হ্যাঁ, ওর একদম, থেকে একদম। সিনিয়র, তো আগে চলে গেল সে। তো এই তো রয়েছে সব। দেখো ছোট থেকেই আমরাও দেখছি দেবজিৎ, প্রসেনজিৎ। আমরা যখন ছোট ছিলাম তখন ভাবতাম যে বাবা আমরা যদি জিতের কাছে যেতে পারতাম, বা আমরা যদি জিতের সঙ্গে প্রেম করতে পারতাম, এরকম চিন্তা ভাবনা প্রত্যেকটা মেয়ের মধ্যেই থাকে। তাই তাই ওকে তো আমরা দেখেই বড় হচ্ছি। এবার তো আর প্রসেনজিতের কথা কি বলবো, আমি ছোট থেকেই দেখছি প্রসেনজিতের বিভিন্ন রকম বই, না, বিভিন্ন বোম্বাদার চরিত্র। আমি বোম্বাদার যখন অমর সঙ্গীত বেরো তখন আমরা প্রায় অনেকই ছোট। তো আমার তখন খুব ভালো লাগতো, তখন তো আর জিততে আসেনি। তো বোম্বাদার সেই হাঁটার স্টাইল, মাফলার গলায় দিয়ে একদম, একদম একদম। যাওয়া, মাথায় টুপি পরা, সেগুলো একটা আলাদা ব্যাপার। আমি প্রথম মনে আছে আমার, আমি ছোট তখন ছিলাম, আমি প্রসেনজিৎ মানে বোম্বাদার যাত্রা করতে এসেছিল আমাদের পাড়ায়, তখন যাত্রাটা বেশ চল ছিল। তো দেখতে গেছিলাম, টিকিট কেটে দেখতে গেছিলাম। এখন ভাবি তাদের সাথে আমরা একই ফ্রেমে থাকি বা একই ফ্রেমে কাজ করি, দেখা দেখা সাক্ষাৎ হয়, খুব ভালো লাগে যে হ্যাঁ একটা সময় ছিলাম একরকম, এখন আর এক হচ্ছি। আস্তে আস্তে যত দিন যাবে আর উন্নতি হবে। তো এদেরকে আমরা তো আইডল ভেবেই বড় হচ্ছি। মানে অ্যাকচুয়ালি প্রসেনজিৎ, বোম্বাদা তো অনেক দিনকারই, বোম্বাদা আজকে ইন্ডাস্ট্রিটাকে না ধরলে ইন্ডাস্ট্রি এত দূরে গেল না। তারপরে দিকে মিঠুন চক্রবর্তী এসে বাংলা ইন্ডাস্ট্রিকে দাঁড় করিয়েছে, এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। তো তাদেরকে নিয়ে আমাদের নাহলে বাংলা ইন্ডাস্ট্রি থাকতোই না বোম্বাদা না থাকলে। একটা সময় যে যেভাবে বোম্বাদা ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছিল সেটা তো কেউ পারেনি। তো সেটা বোম্বাদা করেছে এবং সেই জন্য বোম্বাদাকে হ্যাটস অফ। তো তারপরে মিঠুন চক্রবর্তী এলো বম্বে থেকে, মিঠুন দা এলো, মিঠুন দা এসে আরো আলো উপরে নিয়ে গেল। তারপর তো আমাদের জিৎ দা এলো, তারপর দেব। তারপরে এদের অভিনয় ভালো লাগে, দেব খুব ভালো কাজ করছে, দেবের অভিনয় ভালো লাগে। দেব আমরা প্রায় সমবয়সী, তো তো ওই জন্য দেবকে ভালো লাগে। কোনো তার অ্যাকশন বলো, হ্যাঁ, তার হ্যাঁ, নাচ একদম, বলো, একদম, ডান্স হ্যাঁ। বলো, মানে তার হাঁটা চলা ডান্স একদম। ডান্স তো দেব খুবই ভালো করে। ডান্স সে দিক থেকে তো দেব অনেক এগিয়ে আছে সব দিক থেকে। তো ভালো লাগে। আর জিদ্দাকে তো মানে কি বলবো, জিদ্দার কোনো কথাই হবে না। জিদ্দাকে আমার সত্যি খুব ভালো লাগে, মানে জিদ্দার ফ্যান বলতে পারো। জিদ্দার অ্যাকশন বলো, সবকিছু বলো, জিদ্দা মানে এখন তো জিদ্দার আরো অনেক ছবি আসছে, দেখা যাক কোনোদিন ভবিষ্যতে যদি জিদ্দার সাথে কাজ হয় বা দেবের সাথে কাজ হবে, সেটা ইন ফিউচার দেখা যাবে। ভালো লাগলো, জিদ্দা দেবদা সবার প্রশংসাতেই শোনা হলো। হ্যাঁ এবার আমরা একটু চাই নায়িকার দিকে। আমাদের তো বাংলা ইন্ডাস্ট্রিতে প্রচুর নায়িকা, প্রচুর মুভি দেখছি দেবের সাথে, জিতের সাথে। ওনাদের হ্যাঁ, নায়িকা নায়িকা দেখো, নায়িকা তো সবাই আছে মোটামুটি হ্যাঁ, এখনকার দিনের বলতে গেলে তুমি বলতে পারো কোয়েল এখন খুব কম অভিনয় করছে। কোয়েলকে আমি সব যদি এগিয়ে রাখি, একমাত্র কোয়েলকে সব থেকে এগিয়ে রাখি, আচ্ছা। মানে অভিনয়ের দিক থেকে। তার অভিনয়, তার কোয়েল অনেক এগিয়ে রয়েছে এদের থেকে। এরপর তারপরে যদি তুমি ভাবো, শুভশ্রী রয়েছে, শ্রাবন্তী রয়েছে, এরাই রয়েছে। শোনো, এবার তো আমরা জানলাম, শুনছি তুমি এখন অভিনয় করতে করতে এখন ডিরেক্টর, তাই না? হ্যাঁ, তাহলে তুমি কাকে বেশি পছন্দ করবে? তো ডিরেক্টরটা আমি মানে ইচ্ছে করে হইনি, ডিরেক্টরটা আমার মধ্যে হয়ে গেছে। মানে আমার প্রডিউসার আমাকে একদিন অ্যাপ্রোচ করলো, তুমি যে এত ভালো বোঝাও বা এত ভালো করো, তুমি অ্যাজ এ ডিরেক্টর কেন কাজ করছো না? তো আমি বললাম যদি কোনো সময় অপরচুনিটি পাই করবো। তো অপরচুনিটি দিয়েছে উনি আমাকে, আমাকে ভালো লেগেছে। উনি এখন করতে করতে 3টে ছবি ডিরেক্ট হয়ে গেল, 3টে ছবি রিলিজ হয়ে গেল অ্যাজ এ ডিরেক্টর। পর আরো আসছে, জান্নাতে আমি ডিরেকশন দিচ্ছি। তো আসছে, অনেকগুলোই আসছে ডিরেক্টর হিসাবে। কিন্তু আমি চাই এবার ডিরেক্টর থেকে বেরিয়ে খোলসের একটু অন্যদের ছবি কাজ করতে। যদি আমাকে অন্যরা যদি একটু নিয়ে কাজ করে, তারা হয়তো ভাবছে যে না, অভিজিৎকে নিয়ে কাজ করলে হয়তো আমাদের প্রবলেম হতে পারে, অভিজিৎ নাক গলাবে না। একদমই না, অভিজিতের কাজটা করবে ভালো মতো, এটা আমি মানে ক্যামেরার সামনেই বলছি। অভিজিৎ কোনো ডিরেকশনে নাক গলাবে না, অভিজিৎ শুধু কাজটা করবে। হ্যাঁ, কিন্তু কাজটা প্রপার ওয়েতে হতে হবে, কাজটা ভালো হতে হবে। একদম, কেননা আমি যখন একটা কাজ করবো, আমি তো চাইবো এখান থেকে আমি আরো উঠতে। আমি তো চাইবো না আমি নিচে নিচে একদম, নেমে যেতে। তো আমি চাইবো যে ছবির গল্পটাও সেই মেরিটে হোক, একদম। গল্পটা ভালো হোক, এবং গল্পটা এখনকার জেনারেশন যেটা চাইছে সেই বেসিসে হয়। যেমন আমি একটা ছবি দেখবে, আমার সবসময় দেখবে দুটো যদি অ্যাকশন ধর্মী হয়, একটা আবার প্যারালালে চলে যাবে। কারণ আমি সব রকম ক্যারেক্টারে অভিনয় করতে ইচ্ছুক। না আমি যে এই মাস ফিল্ম করবো, শুধু মাস নয়, আমি মাস ফিল্মের সাথে যখন ডিটেকটিভ ভারত করছি, ডিটেকটিভের চরিত্রে অভিনয় করছি, আবার সিংহদা ফাইটারে পুলিশের ক্যারেক্টারে অভিনয় করছি,
মানে আমার প্রত্যেকটা আলাদা আলাদা। এরপরে দেখবে যে আমার আমার ইচ্ছা আছে একটা অন্যরকম ছবি করার, সেটা আমি এখন বলছি না এই ক্যামেরার সামনে। যখন ওটা আসবে তখন দেখতে হবে। মানে ওটা পুরো প্যারালাল ফিল্ম। একজনের উপর বায়োপিক, আমি বায়োপিক করেছি ভগৎ সিং এর উপর। এখানে মানিয়েছে, আমি করেছি। যেখানে মানাবে আমাকে যাবে, আমি ডেফিনিটলি বায়োপিকে হাত দেবো। তো এটাও দেখতে হবে যে প্রোডিউসারের কি ফান্ড আছে, প্রোডিউসার কতটা বিয়ার করতে পারছে তার। একদম। বায়োপিক তো বানানো অত সোজা না, বায়োপিকে অনেক রকম। আমার ইচ্ছা যে অনেকগুলো বায়োপিক নিয়ে কাজ করার, যদি ইন ফিউচার হয় তো করবো। ডিরেক্টর হিসেবে কাজ করে খুব ভালোই লাগে, কেন ডিরেকশনটা আমি ভালোবাসি। দাদাভাইয়ের মুখ থেকে আমরা শুনে নিলাম, এবার দাদাভাইয়ের মুখে শুনতে চাই আমি যে অভিজিৎ হিসেবে হিরোকে পছন্দ না অভিজিৎ হিসেবে ডিরেক্টরকে পছন্দ? তাই এইটা চুজ করা যাবে না। মানে এইটা মানে এমন তুমি প্রশ্ন করেছো না, যেটা মানে অভিজিৎ হিসেবে, ডিরেক্টর হিসেবে অভিজিৎ সফল না বা মানে অ্যাক্টর হিসেবে সফল, সেটা আমি বলতে পারবো না। আমার তো দুটো করতেই ভালো লাগে, কিন্তু আমি চাইছি এখন যে আমি অ্যাজ এ ডিরেক্টর থেকে বেরিয়ে কিছু অন্য লোকের ছবি করি, অন্য অন্য ডিরেক্টরদের সাথে কাজ করি, যাতে তারাও আমাকে নিয়ে কাজ করে, তারাও আমাকে বোঝে যে না, অভিজিৎ ডিরেক্টর হিসেবে কাজ করছে মানে অভিজিৎ আমি নেবো না, এরকম কোনো ব্যাপার না। আমি ডিরেক্টরদেরই বলছি যে অভিজিৎ চাইছে অন্য লোকেদের সাথে কাজ করতে, কিন্তু কাজটা যেন প্রপার হতে হয়, কাজটা যেন ভালো হয়, গল্পটা ভালো হতে হবে, এবং সেই গল্পের মধ্যে একটা থাকবে যে হ্যাঁ কিছু দিতে পারবো, আমি কিছু অডিয়েন্সকে আমি দিতে পারবো যেটা অডিয়েন্স দেখে খুশি হবে, সেরকম গল্প হলে ডেফিনেটলি। দেখলাম অনেক গল্প দাদাভাইয়ের কাছে। এবার দাদাভাই তো অনেক মুভি করলো, এবার দাদাভাইয়ের পার্সোনাল জীবনে কিছু জানা যায়? এত মুভি করলে অনেক হিরো হিরোইনের সাথে বা লাইফ স্টাইলে চলতে গেলে আমাদের জীবনে অনেক প্রেমও আসে। তো তোমরা আমাদের প্রেম ভালোবাসা একটু গল্পটা দর্শকের সামনে তুলে ধরো। প্রেমটাও এখানে তুলে ধরতে হবে। তুমি কতবার হ্যাঁ, প্রেম প্রেম করেছো আগে বলো। ও কতবার করেছে সেটা না হয় পরে বলবো, এটা নয় দর্শকের জন্য থাক, পরে বলবো। তো আমার প্রেম ভালোবাসা বলে আমি ওদিকে অতটা ফোকাস করিনি সত্যি কথা বলতে। আমার লাইফে প্রেম আসেনি বলবো না, প্রেম এসছে, সবই এসছে, কিন্তু বেশি দিন স্থায়ী হয়নি। আচ্ছা। ব্যাপারটা হচ্ছে আমি তো অ্যাকচুয়ালি কাজে ফোকাস করি, আর আর আমি যাকে প্রেম করব, যাকে ভালোবাসবো তাকেই বিয়ে করব, এটা মানে ক্যামেরার সামনেই আমি বলছি। মানে সেটা কোনো রকম লুকোচুরি মানে ব্যাপার না। যে কোনো হ্যাঁ, প্রপোজাল দিতেই পারি। না না, যে কোনো মেয়ে প্রপোজ, তাহলে দরজা খুলে দেখুন যে প্রেম চাই, এই তো ক্যামেরার কাজের সামনেই লোক তো পেলে বিয়ে বললে। করবি, এরকম ব্যাপার হয়ে যাবে। সেটা না, মানে যে এসে আমাকে পিটিয়ে যাবে সেরকম ব্যাপার না। আহ, যাকে আমার ভালো লাগবে এবং তাকেও আমাকে ভালো লাগতে হবে, ব্যাপারটা একতরফা তো কিছু হয় না। মানে একটা যখনই কিছু হয় তখন দেখবে হাতে এক হাতে তালি তালি বাজে বাজে না, দু হাতে যখন জোড়া করবে সালমান খানের হোসে বোঝাচ্ছে, তো তখনই সেটাকে দাঁড়ায়। তো আমার জীবনে আমি হয়তো কাউকে ভালোবেসেছি, তার হয়তো আমাকে ভালো লাগেনি, বা তার হয়তো ভালো লেগেছে আমি তাকে ভালোবাসিনি, এরকম হয়েছে, এরকম অনেক হয়েছে। কিন্তু আহ, সঠিকভাবে ওরমভাবে প্রেম হয়নি। ভালো লেগেছে, সবাই তো এখন মানে এখন তো এখনকার জেনারেশন জানে কি, এখন এখন ভালোবাসা বলে কিছু নেই তাদের মধ্যে। আর আমি যাকে ভালোবাসবো তাকে বিয়ে করবো, আমার এইটা হচ্ছে মোটো। এই না যে ভালোবাসবো দুদিন বাদে তাকে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আরেকজনকে তুললাম, এইগুলো আমি একদম পছন্দ করি না। মানে আমার লাইফে আমি যদি কাউকে ভালোবাসি তাকেই বিয়ে করবো, এরকমই আমার ইচ্ছা। দাদাভাইয়ের কথায় শোনা গেল যাকে ভালোবাসবে তাকে বিয়ে করবে। তাহলে কবে ভালোবাসা হবে আর কবেই বা বিয়ে করবে? সেই আশায় বসে থাকতে হবে সবাই। তার জন্য দর্শকরা তো তার অবশ্যই জন্য ওয়েট করছে। ওয়েট অ্যান্ড সি, দেখা যাক কতদিনে বিয়েটা হয় বা কতদিনে ভালোবাসাটা হবে। এবার ঠিক করেছি ভালোবাসা বিয়েটার পরেই ভালোবাসাটা হবে। ও মানে তাহলে দাদাভাই এখন আর প্রেম করে বিয়ে করছে না? তা সেটা সময় বলে, এখন আমি তো আমার ভাগ্যটা লিখিনি, কোন দিকে কি যায় আমি জানি না, কিন্তু আমার এটাই ইচ্ছা এখন। আচ্ছা, দাদাভাইয়ের কাছ থেকে শুনে নিলাম প্রেম বিয়ে সবকিছুই শোনা হলো। তাহলে দাদাভাইয়ের আবার পছন্দের কিছু জানা যাক, কি খাবার খেতে পছন্দ করো? খাবার তো আমি একটু খাবার কম খাই, মানে আমি একটু মেনটেনে চলি। মানে দেখো, হিরো হতে গেলে কি বলতো, অনেক মানে ডেডিকেশন, ডিটারমিনেশন অনেক দরকার লাগে। তো আমি যদি এখন উল্টো পাল্টা জিনিস রিচ খাবার খাই বা যেগুলো খাওয়া দরকার নয়, তাহলে আমি সেই জায়গাটাকে ধরে রাখতে পারবো না। সুতরাং আমি অনেক মেনটেন করে খাওয়া দাওয়া গুলো ইয়ে করি। তো কিন্তু আমার চয়েসে রয়েছে, তুমি যদি বলো, তুমি যদি র্যাপিড ফায়ার রাউন্ডে আসো, তাহলে আমি তোমাকে বলতাম আমার এক নম্বর যদি খাওয়া দাওয়ার মধ্যে পছন্দ হয় আমার বিরিয়ানি। আচ্ছা, হ্যাঁ, বিরিয়ানি আর মটন রেজালা, এটা আমার সব থেকে প্রিয় খাবার, মানে খাওয়া দাওয়া। আর মিষ্টির মধ্যে যদি বলতে পারো, তাহলে আমি আমার সব থেকে পছন্দের মিষ্টি হচ্ছে আমার রাবড়ি। শুনে নিলাম খাবারের পছন্দ। চলো এবার কোন জায়গা ঘুরতে যেতে পছন্দ করি? জায়গা তো দেখো, সবার সমুদ্র ভালো লাগে, পাহাড়ও ভালো লাগে, কিন্তু আমার দুটোর মধ্যে যদি তুমি কম্পেয়ার করো, আমার পাহাড় ভালো লাগে। পাহাড়ের যে মানে সৌন্দর্যতা
আমার সত্যিকার মানে আমাকে মুগ্ধ করে। আমি বেশিরভাগ আমার শুটিং আমি পাহাড়েই বেশি ফেলি সমুদ্র থেকে। খুব হাতে গোনা হয়তো কয়েকটা জায়গায় সমুদ্রের আমি কাজ করেছি মানে, কিন্তু আমি বেশিরভাগই আমার গানের শুটিং যদি হয় আমি পাহাড়ি এলাকায় করি। দাদা ভাই বললো পাহাড় ভালোবাসে, তাহলে শুটিং করতে গিয়ে কোন কোন জায়গা ঘুরে এসেছে, পাহাড় দেখেছে? না, শুটিং করতে গিয়ে পাহাড়ে অনেক জায়গায় গেছি, দার্জিলিং, তারপর দুধিয়া, অনেক জায়গায়, সিকিমের সেবক টেবক এগুলো কাছাকাছি তো হয়েছে মানে, এই পাহাড়ি এলাকায় রাজগিরে করেছি কাজ, এসব জায়গায় করেছি এই মোটামুটি। সময় এই বছর প্রচন্ড গরম পড়েছে, নিশ্চয়ই দাদা ভাই এই বছর অনেক শুটিং করেছে বা না, এই বছর শুটিং এর প্ল্যান আছে, এই পাহাড়িতেই প্ল্যান আছে। তো দেখা যাক এখন পাহাড়ে যা হচ্ছে, যা ঝড় বৃষ্টি যা তুফান গেল, হ্যাঁ, মানে একদম। পাহাড়ে তো এখন যাওয়া খুব প্রবলেম, কিন্তু আমরা যাবো পাহাড়ে, আমরা যাবো খুব তাড়াতাড়ি, আমাদের গানের শুটিং করতে আমরা পাহাড়েই যাবো, প্ল্যানিং আছে। দাদা ভাই তো শুটিং এর জন্য পাহাড়ে ঘুরতে গেছে, কিন্তু কখনো কি ভেবেছে যে এমনি ঘুরে আসি পাহাড় থেকে, বা গেছো? না, এমনি দেখো, এমনি বলতে আমাদের সত্যি কথা বলতে এমনি ঘোরার ব্যাপারে আমরা ওরকম ভাবে হয় না আমাদের, যা হয় শুটিং পারপাসে হয় বা কোনো শো পারপাসে হয়, কিন্তু এমনি ঘুরতে যাওয়ার সময়টাই নেই, মেন ব্যাপারটা হবে এটা। আচ্ছা। মানে এতটা ইনভলভমেন্ট থাকে কাজের মধ্যে যে এমনি যে ঘুরতে যাবো কোনো সময়, হয়তো হয় এমনি হলেও কাছাকাছি হলো দীঘায় ঘুরে এলাম বা এরকম, কিন্তু বেশিরভাগটাই শুটিং এর খাতিরেই আমাদের যাওয়া হয়, ঘোরাটা হয়, এবং শুটিংটা হয় এবং ঘোরাটা হয়, এবং মজা হয় বেশ ভালো আমাদের শুটিং। শুনতেই পাচ্ছ দাদা ভাই শুটিং নিয়ে ভীষণ ব্যস্ত। তাহলে দাদা ভাইকে প্রশ্ন করা যায় যে ফ্যামিলির সাথে কোথাও কি ঘুরতে গেছে? ওই যে বললাম, সেভাবে ঘোরার সময়টা হয় না। অবশ্যই মা মানে বাবাকে তো মা সময় বাবাকে দেওয়া না, মা বাবাকে সময় দিই, ঘরের সময় দিই। মা বাবাকে সময় দিই না তা না। মা বাবার সময় তো সঙ্গে তো ঘরের সময়টাই রয়েছে। কিন্তু ঘোরা বেড়ানোটা না ঠিক পসিবল হয় না। কেননা তাদের পক্ষে এখনো বেশি বাইরে যাওয়াটা সম্ভব নয়। তারা বেশি বেরা তারা ঘোরা বেড়ানোটা একটু কমই পছন্দ করে। মানে আমি পছন্দ করলে কি হবে? তাদের ঘোরা বেড়ানোটা অতটা ভালো লাগে না। তাদের বয়স হয়েছে বা ইয়ে হয়েছে, কিন্তু তারা অতটা পছন্দ করে না। তারা ঘরে ওই ৪ টে রয়েছে, ৪ বক্স টিভি, ওতেই তারা খুশি। মানে ওই দেখছে, ওই করছে, ওটাই সব সময় গিলছে সবাই। তো তাদের পক্ষে ঘোরাটা সম্ভব নয়, এবং তাদের আমি জোরও করি না। জোর করি না কেন? তাদের ইচ্ছা নেই, তো জোর করে তো ফালতু হয়ে যায় ব্যাপারটা। এই জন্য আমার কাজের থ্রুতে আমি বাইরে যাই এবং ইচ্ছে হলো কাছাকাছি কোথাও ঘুরে এলাম। দাদা ভাই তো সবকিছু শুনলাম, কোথায় ঘুরতে লাগে পছন্দ করে বা কিছু। এবার তো সামনেই তো দুর্গাপুজো, তাহলে দাদা ভাই দুর্গাপুজোর প্ল্যান কি সেটা জানা যাক। দুর্গাপুজোয় আপাতত প্ল্যান, ইচ্ছা আছে, দুর্গাপুজোয় আমি ঘুরি। দুর্গাপুজোয় আমি অ্যাকচুয়ালি কোনো জায়গায় শুটিংও রাখি না, বাইরে রাখি না। কারণ ওই ৪ দিন আমি হ্যাঁ, একদম। বাইরে যেতে একদমই পছন্দ করি না। মানে বাঙালির কাছে শ্রেষ্ঠ বাঙালির উৎসব শ্রেষ্ঠ সেটি। উৎসব, মানে যেটাকে বলে শারদ উৎসব। তো আমি দুর্গাপুজোতে বাড়িতেই থাকতে পছন্দ করি, এবং প্যান্ডেলে যে হপিং বলে, প্যান্ডেল হোক, তো ওগুলো করি, এবং যতটা পারি করি, এবং যদি প্রোগ্রাম থাকে, শোজ থাকে, তাহলে শোজেই মানে ইন্টারফেয়ার করি, মানে থাকি বলি। আমার শো হলে খুব ভালো লাগে দুর্গাপুজোর সময়। কেন, শোটা কি বলতো, শোটা করলে আমাদের অডিয়েন্সরা দেখে, একদম। অনেক অডিয়েন্স আমাদের সাথে ইন্টারেক্ট করতে পারে, এবং তাদেরকে আমরা আনন্দ দিতে পারি, সেটা আমাদের পক্ষে খুব ভালো লাগে। আর সেইভাবে না এখন ঘোরাটা হয় না দুর্গাপুজোয়, মানে এত ভিড়ের মধ্যে এখন আর সেই এনার্জিটা নেই, যেটা ছোটবেলায় ছিল, যে বাবা মার সাথে যাবো ঠাকুর দেখবো, একদম বন্ধু বান্ধবের সাথে ছোটবেলায়। ইয়ার্কি মারতে মারতে ঠাকুর দেখবো, সেইটা এখন হয় না এভাবে। সেইটা কেন? কেন এখন কি পুজোয় মা বাবার সাথে বেরোনো হয় না? না, মা বাবার সাথে একদমই বেরোনো হয় না। সত্যি কথা বলতে একদিন হয়তো মাকে নিয়ে বেরোই, তাও গাড়ি নিয়ে বেরোই। ওই যেহেতু তাদের হাঁটতে অসুবিধা, এখনকার যেমন এখনকার একটু হ্যাঁ, বয়স হলে বয়স্ক হাঁটুতে মানুষ। ব্যথা, তো সুতরাং তাদের নিয়ে বেরোতে গেলে অনেক রকম প্রবলেম হয়। তাদের ওই একদিন কাছাকাছির মধ্যে গাড়ি নিয়ে ঘুরে বেড়াই, মানে ঘুরিয়ে দিই। কিন্তু আর নিজেরা বেরাই ওই খুবই সামান্য, মানে যেটুকু হয় গাড়িতে করে। মানে হেঁটে সব জায়গায় দেখবো এরকম কোনো ব্যাপার থাকে না। এখন অনেকটাই নিজেকে দেখো, একটা কনসার্নের একটা ব্যাপার থাকে নিজেকে। তো সেটাই এখন। চলছে। কিন্তু দুর্গাপুজোয় আমি কলকাতাতেই পছন্দ করি। কারণ যেখানে তুমি বড় হলে, যেখানে ঠাকুর দেখে এত বছর কাটালে, সেখানে মন চায় না যে একবার ঘুরে আসি? না, সেখানে হ্যাঁ, আমি পুরোনো পাড়ায় যাই, আমার পুরোনো পাড়ায় যাই, সব জায়গায় যাই। তো সে তো যাই। কিন্তু মানে এখন যদি যে আগে যেরকম বন্ধু-বান্ধবের সাথে আমরা আড্ডা মারতে মারতে, ইয়ার্কি মারতে মারতে ঘুরতাম, সেইটা এখন পসিবল হয় না। কারণ এখন যেহেতু কাজ করছি, ইন্ডাস্ট্রিতে অনেকে চেনে জানে, তো সবার সঙ্গে ওইভাবে বেরোনো ঠিক সম্ভব হয় না। আচ্ছা, ভালো লাগলো সবকিছু জেনে। তা এখন তুমি যখন হিরো হওনি, তখন তুমি পুজোটা অন্যভাবে কাটাতে, আর এখন হিরো হওয়ার পর পুজোটা অন্যভাবে কাটো, কোনটা মনে হয়, কাকে মিস করো? ডেফিনেটলি আগেকার যে টাইমটা সেটাকে মিস করি। কারণ তখন অনেক বন্ধু-বান্ধব ছিল, আমাদের মজাটা ছিল, সেই মজাটা এখন নেই। এখন নিজেকে অনেকটা লুকিয়ে রাখতে হয়, ব্যাপারটাই হলো এরকম।
সেই ফিলিংটা তুমি খুঁজে পাবে না এখন। মানে আগেরটা অনেকটাই বেটার ছিল, কিন্তু মানুষ বলে না, যখন একটা মানুষ একটা কিছু মানে অ্যাচিভ করে তখন তার আর একটা জিনিসকে স্যাক্রিফাইস করতে হয়, সেটা এখন আমাদের করতে হয়। সেটা সবাইকেই করতে হয়, আমাকে একা না, ইন্ডাস্ট্রির সবাইকেই হয়তো করতে হয়, কিন্তু তারাও সবাই মিস করে সেটা। একদম। সবার সাথে যাওয়া, সবার সাথে মেশা, সেগুলো হয় না। কিন্তু দেখো একটা জিনিস পেতে গেলে তো একটা জিনিস তোমাকে স্যাক্রিফাইস করতেই হবে। তো সেটা চলছে, এভাবে আমাদের চলতে হবে। শুনলে দাদাভাই দুর্গাপুজোর প্ল্যান বা দুর্গাপুজো কিভাবে কাটে। ভালো লাগলো দাদাভাইয়ের সাথে আড্ডা দিয়ে, অনেক কিছু জানা হলো দাদাভাই সম্পর্কে। তাই দাদাভাইকে পরের প্রজেক্ট গুলোর জন্য অনেক অনেক শুভকামনা রইলো। থ্যাংক ইউ সো মাচ। এইভাবে এগিয়ে যাও। আমার খুব ভালো লাগলো তোমার সাথে, মানে রিয়ার সাথে ইন্টারভিউ এর অ্যান্সার দিতে পেরে আমার খুব ভালো লাগলো। আর অডিয়েন্সকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ইন্টারভিউটা আপনারা সহ্য করার জন্য, মানে দেখার জন্য। থ্যাঙ্কস জানাই সবাইকে। তো এরপরে আমার যে ছবিটা আসছে জাল্লাদ 2024-এ, তো আপনারা প্লিজ হলে গিয়ে দেখবেন। আমরা অনেক পরিশ্রম করে ছবিটা করেছি এবং চেষ্টা করেছি, মানে হার্ড অ্যান্ড সোল চেষ্টা করেছি যে কতটা ভালো করা যায় এবং কতটা বলিউডকে টেক্কা দেওয়া যায় সেটা চেষ্টা করেছি। তো জানি না কতটা করতে পেরেছি, কিন্তু আমরা চেষ্টা করছি, এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি আমাদের উদ্দেশ্য এবং আমাদের সবকিছু সফল হবে আপনাদের আশীর্বাদ থাকলে। আর এসটিএমকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে আমার এই ছোট ইন্টারভিউটা নেওয়ার জন্য এই বোনের সাথে। তো ওই রিয়াকেও জানাই ধন্যবাদ, রিয়া আমার জানাই thank you। এই ইন্টারভিউটা নিল। তো আমার অনেক কিছু আমি বললাম আমার লাইফ সম্পর্কে ওদের। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। নমস্কার।